দুইটা পজিশন নিয়ে অনেক বেশি পরিমাণ ডাউট আছে বর্তমান সময়ে, যেইটা আমরা বিগত ম্যাচগুলা থেকেও অনেকটাই ধারণা করতে পারি। বিশেষ করে সেভিয়ার এগেনস্টে যেই ম্যাচটা গেছে এবং পিএসজির এগেনস্টে, ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে কিংবা ওই ম্যাচের উপরে ডিপেন্ড করে আমরা সেইটা বলতে পারি। প্রথমত হইতেছে গোলকিপার পজিশনটা, সেকেন্ডলি হইতেছে রাইট ব্যাকের পজিশনটা। তো এই দুইটা পজিশন নিয়ে বার্সার অনেক বেশি পরিমাণ সংশয়ের জায়গা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতেছি। তো আমরা জানি যে কুন্দে সে বিগত ট্রেনিং সেশন মিস করছে, দুইটা ট্রেনিং সেশন সে খুব সম্ভবত মিস করছে। তো দুইটা ট্রেনিং সেশন মিস করা কিন্তু সাধারণ কোনো বিষয় না। তাও লা লিগাতে একটা ইম্পর্টেন্ট ম্যাচ বার্সা খেলতে যাইতেছে, যাদের এগেনস্টে খেলতে যাইতেছে তারা কিন্তু লিগ জেতার জন্য প্রতি সিজনেই ফাইট দিয়ে থাকে। তো তাদের এগেনস্টে বার্সাকে সবসময় কম্পিটিশন করতে হয়, তারা বার্সার একদম পাশে পাশেই থাকে। তো তাদের এগেনস্টে ম্যাচ খেলতে যাওয়ার আগে একদম প্রপার রাইট ব্যাক বার্সার যে আছে, মাত্র একজনই আছে, কুন্দে, সে কিন্তু ট্রেনিং সেশন দুইটা মিস করছে। তো ট্রেনিং সেশন দুইটা মিস করাটা কিন্তু অনেকটাই সংশয়ের জায়গা তৈরি করে যে সে স্টার্টিংয়ে থাকবে কিনা। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা ধরে নেই যে সে আপাতত যদি ধরে নেই যে সে থাকতেছে না, সেক্ষেত্রে আমরা কাকে দেখব? হুয়ান গার্সিয়াকে দিয়ে কি রাইট ব্যাকের কাজটা সে মানে হয়ে যাবে? কোনোভাবেই হবে না। হুয়ান গার্সিয়াকে মানে সরি, এরিক গার্সিয়া যদি ওখানে রাইট ব্যাকে থাকে, তাকে দিয়ে কি মানে রাইট ব্যাকের কাজটা হয়ে যাবে? আমরা সিজনের শুরুতে দেখছি দুইটা ম্যাচে, প্রথম স্টার্টিংয়ের একদম শুরুতেই দুইটা ম্যাচে এরিক গার্সিয়াকে দিয়ে রাইট ব্যাকের জায়গাটা চালিয়ে নেওয়া হয়েছে কিংবা তাকে দেওয়া হয়েছে। দুইটা ম্যাচেই বেঞ্চে ছিল কুন্দে। তো আমার প্রশ্ন হইতেছে বার্সা আসলে কি মেসেজ দিতে চাইলো? তারা কি বুঝাইতে চাইছে যে এই সিজনের জন্য রাইট ব্যাকে ব্যাকআপ হিসাবে এরিক গার্সিয়াকে ব্যবহার করা যাবে? এটা কি তাদের ভাবনায় ছিল, বা এর ধরনের মেসেজ কি আমাদেরকে দিছে, বা আমাদেরকে কেন দিবে, পুরো টিমকেই কি সেটা বুঝাইতে, তারা কি বুঝাইতে চাইছে? আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটাই। কারণ আমরা যখন কুন্দেকে দেখতেছি না, কুন্দে যখন থাকে না, তখন আমরা রাইট ব্যাকে দেখতেছি যে এরিক গার্সিয়া স্টে করতেছে। সেক্ষেত্রে যেহেতু কুন্দেকে নিয়ে সংশয়ের জায়গা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে এরিক গার্সিয়া আসতে পারে। তবে এরিক গার্সিয়া আসলে কুন্দের মতো করে সে রাইট ব্যাকটা সামাল দিতে পারবে না, অতএব ক্লিয়ারলি এই জায়গাতে ডাউট তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত আমরা গোলকিপার পজিশনটা নিয়ে আমাদের মানে ভাবনার জায়গা, আমরা কোনোভাবেই গোলকিপার পজিশনটা নিয়ে একদম শতভাগ আস্থা রাখতে পারতেছি না। এখানে চেজনি খেলতেছে, কিন্তু চেজনির উপরে কি একদম ভালোভাবে ভরসা রাখা যাইতেছে? কোনোভাবেই না, কোনোভাবেই সেটা হইতেছে না। আমরা দেখছি সে কীভাবে সেভিয়ার এগেনস্টে ছিল। সেভিয়ার ম্যাচটাকে এই মুহূর্তে খুব ভালোভাবে বার্সা নিয়ে আসতে পারবে নিজেদেরকে যাচাই করার জন্য, কারণ ওই ম্যাচটাতে বার্সা যেভাবে খেলছে ওইটা বার্সা খেলে নাই। আমরা যেই মেন্টালিটির দেখা পাইছি ওই ম্যাচটাতে, বার্সা কোনোভাবেই আমরা বলতে পারবো না যে ম্যাচ উইনিংয়ের জন্য মাঠের মধ্যে নামছিল। ডিফেন্সের যেরকম ইচ্ছা সেরকম অবস্থা, গোলকিপারে আমরা দেখতেছি যে চেজনির কাছ থেকে কোনো শার্পনেস অবস্থা আমরা পাইতেছি না বা পাই নাই, সেটা দেখছি। সে ওইখানে যদি আমরা একটা ভালো গোলকিপারকে পাইতাম, যার উপরে একদম ভালোভাবে ভরসা রাখা যাবে চোখ বন্ধ করে, বার্সা যদি একদম সিজনের শুরুতে এরকম ভাবনা ভাবতো যে একটা গোলকিপারের প্রয়োজন আছে, একটা সাইনিংয়ে যাওয়া যাক কিংবা সেটা করুক, সেটা কিন্তু করে নাই। এটা প্রয়োজন ছিল এবং এই মুহূর্তে এসে ওইটা আমরা খুব ভালোভাবেই অনুভব করতে পারতেছি। চেজনির উপরে কোনোভাবেই শতভাগ ভরসা রাখা যাবে না। সেভিয়ার ম্যাচে যেটা হয়েছে এটা রিপিটেশন হবে না এমন কোনো গ্যারান্টি আমাদের সামনে নাই, বরং ওইটা রিপিটেশন হওয়ার যে শঙ্কা, সেটা আমাদের সামনে আরও ভালোভাবেই মানে ব্ল করতেছে। তো রিপিটেশন হবে এটা যেমন আমরা ভাবতেছি, নেগেটিভ যে চিন্তাভাবনাটা চলে আসছে ডাউটিংয়ের জায়গা থেকে, সেটা ঘটার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকবে বলে আমি ধরতেছি। কারণ সেভিয়ার ম্যাচটা তো আর আমরা কোনোভাবেই বলতে পারবো না যে ওইটা বার্সা মানে যেভাবে মানে ওই ম্যাচটা বার্সার জন্য অনেক বেশি পরিমাণ প্রেশারের কোনো কিছু ছিল। মানে ম্যাচের আগে কি এমনটা ভাবার কোনো সুযোগ ছিল? আমরা তো কোনোভাবেই সেটা বলতে পারবো না। কিন্তু সেভিয়া মাঠের মধ্যে যা করছে, বার্সা যেভাবে মাঠের মধ্যে ছিল, সব কিছু বিবেচনায় আমরা সেভিয়া ম্যাচটাকে উদাহরণ হিসাবে এখন সামনে নিয়ে আসতেছি, তাও বারবার। তো এটা কিন্তু এটা রিপিটেশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সামনে ক্লাব ব্রুজের এগেনস্টে ম্যাচ আছে, ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে খেলতে হবে, ওখানে কুপেনহেগেনের এগেনস্টে খেলতে হবে। এই যে তিনটা ম্যাচ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এখনও 5টা ম্যাচ বাকি রয়েছে, স্টিল 5 ম্যাচেস আর রিমেইনিং, বার্সাকে এখানে খেলতে হবে। তো এই তিনটা ম্যাচ কি আমরা কি খুবই বলবো যে খুবই মানে হট ফেভারিটদের এগেনস্টে? কিন্তু হট ফেভারিট না হলেও ওইগুলা কিন্তু আমাদেরকে অনেকটাই মনে করিয়ে দেয় যে সেভিয়ার ম্যাচে যা হয়েছে ওই ম্যাচগুলোতে সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ
আছে, রিপিটেশন যেটাকে বলা হচ্ছে। এই যে ডাউটিংটা কিভাবে তৈরি হচ্ছে, গোলকিপারের পজিশনকে কেন্দ্র করে হচ্ছে, ডিফেন্ডিংয়ের পজিশনটাকে হচ্ছে, বিশেষ করে রাইট ব্যাকের সাইডটা। আমরা যখন দেখতেছি যে মানে কোন দিকে কোনো কারণে বাইরে থাকা লাগতেছে বা সে থাকতে পারতেছে না, তখন তখন কীভাবে এরিক গার্সিয়াকে দিয়ে ওই পজিশনটা চালিয়ে নেওয়া যায় সেই সংক্রান্ত একটা মানে সিস্টেম আমরা দেখতেছি। তো এই সিস্টেমটা বার্সার জন্য কি খুবই ভালো কোনো কিছু? বার্সা চিন্তাভাবনা হইতেছে এলিট মেন্টালিটির। বার্সা কীভাবে মানে লিগ জিতবে সেটা যেমন স্পেনের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক তেমনি পুরো ইউরোপ নিয়েই চিন্তাভাবনা আছে যে কীভাবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হবে। যদি চিন্তাভাবনাটা ওই রকমের হয় তাহলে প্ল্যানিং সিস্টেমও তো ওই রকম হওয়া দরকার। ডাউটিং যদি পজিশনের মধ্যেই থাকে তাহলে ওই পজিশন থেকে আউটকাম কীভাবে মাঠের মধ্যে বের হয়ে আসবে? আমরা তো নেগেটিভ আউটকাম পাবো, এবং সেটাই হয়েছে, এবং যেটা হয়েছে ওইটা রিপিটেশন হওয়ার এখন চিন্তাভাবনা আমরা করতেছি। তাহলে কি এই ট্রানজিশনটা, এই যে মুভমেন্টগুলো, এগুলো কি বার্সার পক্ষে কথা বলতেছে? কোনোভাবেই সেটা আমরা মনে করতে পারছি না। এবং এই যে যেই 3টা ম্যাচের কথা বললাম যে যেগুলো সামনে আসতেছে, আমরা জানি যে ওই 5টা ম্যাচের মধ্যে চেলসির এগেনস্টেও খেলতে হবে, কিন্তু চেলসি হইতেছে একটা ফেভারিট টিম। এখানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যখন কথা বলা হয় তখন এই মুহূর্তে চেলসিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বর্তমানটা হইতেছে মূল কথা। তাদের ইতিহাস কি সেটাকে মানে ওই পাশে রেখে দিলাম, কিন্তু বর্তমান তো আমরা দেখতেছি চেলসি কী করতেছে। ওই ম্যাচটা বার্সাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে, কিন্তু সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা সেভিয়ার এগেন্সে যেটা দেখছি, এইটার সংখ্যাই আমরা এই ক্লাব ব্রুজের এগেনস্টে, ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে, কুপেনহেগেনের এগেনস্টে করতেছি। তাহলে একবার ভাবুন চেলসির এগেনস্টে কী হইতে পারে, যেটা পিএসজির এগেনস্টে হয়েছে ওই রকম কি হওয়ার সম্ভাবনা থাকবে না? অবশ্যই থাকবে। এই যে ডাউটিংগুলা মূলত 2টা পজিশন থেকেই আমার কাছে মনে হয় যে আসতেছে। কারণ বার্সা তো কনসিড করার যে পরিমাণটা সেইটা কোনোভাবেই মানে স্টপ হইতেছে না, বা কনসিডিংটা তো বন্ধ হইতেছে না। কনসিডিংটা হইতেছে, হবে কনসিডিংটা, কিন্তু আমরা সে শুধু সেভিয়ার এগেনস্টে কিংবা পিএসজির এগেনস্টে এমনটা না। আমরা তো রিয়াল ওবেইদো, রিয়াল সোসিয়েদাদের ম্যাচেও দেখছি বার্সা কিন্তু আগে কনসিড করছে, এরপরে ফিরে আসছে। তাহলে কনসিডিংয়ের মধ্যেই বার্সা কিন্তু আছে। কালকে কিন্তু রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচ, ওইখানে বার্সা কনসিড করবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। করবেই করবে এরকম, মানে যেটা হইতেছে, যেটা যেভাবে চলে চলে আসতেছে সেটা তো আমাদেরকে বলতেই হবে। তো এই যে বার্সার মানে পজিশন সংক্রান্ত ডাউটিং, এইগুলা বার্সাকে অনেক বেশি পরিমাণ পীড়া দিতেছে। এই 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 জায়গাগুলো যদি শার্প না হয়, স্ট্যান্ডার্ড না হয়, তাহলে বার্সা কোনোভাবেই একটা সাইডে যাইতে পারবে না। সাইড বলতে কি, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট হওয়া কিংবা মানে ফাইনালে খেলা, ফাইনালে যাওয়া, ওইটাই তো একটা সাইড। আমরা যখন ফাইনালে যাইতে পারবো বা বার্সা যখন ফাইনালে যাবে তখন তো বলবো যে একটা সাইডে গেছে। যদি গিয়ে রাউন্ড অফ 16-এ আটকায়, যদি স্টপ হয় মানে কোয়ার্টারে, যদি স্টপ হয় সেমিতে, সেইটাকে কি আমরা বলতে পারবো যে বার্সা একটা সাইডে গেছে? ওইটা তো মিডল। ওই মিডল তো আমরা গত কয়েক সিজন থেকেই দেখে দেখে আসতেছি। তাহলে কি সেইটার পরিবর্তন দরকার না? সেইটার পরিবর্তনের জন্য কি মানে পজিশনগুলো থেকে স্ট্যান্ডার্ড পারফর্ম বের হওয়ার প্রয়োজন আছে না? আমাদের মধ্যে এখন ডাউট আছে, পজিশনগুলোতে ডাউট আছে। তাহলে কি সেইটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি? আমি জানি না ওই পজিশনগুলো কতটুকু ডাউট ফ্রি অবস্থায় মাঠের মধ্যে সামনের সময়গুলোতে থাকবে, কিন্তু প্রত্যাশা রাখতেছি। কিন্তু একই সাথে বলতেছি ওইগুলো খুব বেশি পরিমাণ ডাউট ফ্রি হওয়ার সম্ভাবনা নাই। যেটা সেভিয়ার এগেনস্টে হয়েছে, অ্যাভারেজ টিমগুলোর এগেনস্টে ওইটা রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ দেখতেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।